লড়াইটা হচ্ছে কে কত কামাবো। তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পারছে ওয়াকফ প্রপার্টি, যেটা পার্ক সার্কাসে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে, যেখানে এক কাঠার দাম প্রায় 5 কোটি টাকা, কয়েক বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেছে, টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে। যেখানে পার্ক স্ট্রিটের মতো জায়গায় এক কাঠার দাম 2 থেকে 3 কোটি টাকা, ওখানে 12 কাঠা জায়গার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে, সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম, এই পয়সা আমাদের পকেটে আসছিল। এবার মোদিজি হাত মেরে দিয়েছে, আমাদের পকেটে যাবে না, এবার মোদি এই যে আপনার শুভেন্দু অধিকারীদের পকেটে চলে যাবে। বুক ফেটে যাচ্ছে, ওই জন্য এরা নকল কান্না কাঁদছে। বেগম রোকিয়ার স্মরণে বেগম রোকিয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকফ ভবন কোথায়? শিয়ালদার ওখানে বুয়ালি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ইট গেতে থাকে, একটা ইট, সিঙ্গেল ইট, ওই উদ্বোধনের সময় যে কি হয় গো ওটা বলো না, শিলা পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ইট গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ইটটা কেটেছে, তাহলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। কোথায়? যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে। ওয়াকফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকফের হয়ে যাবে, তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে। এটা চরম অসত্য কথা বলছে। এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভার মধ্যে জবাব দিয়েছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, যদি ওয়াকফ বোর্ডের 1995 সালের যে আইন আছে, এই আইনে কোন জায়গায় যদি দেখাতে পারেন ওই ধরনের কোন প্রভিশন আছে, নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কথা বলবে। আরে ওই ধরনের কোন আইন হতে পারে? ওয়াকফ বোর্ডে তো বদমাইশ লোক থাকতেই পারে, আছে তো, ওই জন্য তো ওয়াকফ সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল, আর তা ওইটা ওয়াকফের হয়ে গেল। আর জানি না আমার ভাগ্য, আমাদের এমপি, আমাদেরই এমপি, উনি আবার মাইকে বলছেন কি 20-25 জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াকফের হয়ে যাবে। মানে ভড়কাচ্ছে তো। আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে? কি বলবে বলুন? যদি কোনো সময় মাগরিবের সময় ওয়াক্ত চলে যাবে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান, আমার সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে, এই আমার দলির সাথে নামাজ পড়ে নাও, আমার কামরাটাতে পড়ে নাও, আর নামাজ পড়তে দেবে তো? বলে বাবা আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুই কেটে পড়ে এখান থেকে, তুই এসে খেয়ে যা, নামাজ তুই পড়তে পারবি না, বলবে তো নাকি ভাই? কারণ ও যা মিথ্যে কথা বলছে। তাহলে কি করছে ওরা? কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কাজ হচ্ছে না, ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে। বিজেপি হিন্দু ভোট নেবে, আর তৃণমূল মুসলমান ভোট নেবে, আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে। এই চক্র। 1954 সালে সংবিধানের আর্টিকেল 9/1-এ ওয়াকফ বোর্ড তৈরি হয়েছে, ওয়াকফ বোর্ড তৈরি হয়েছে। আর 1995 সালে ওয়াকফের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে। আর বিজেপি সরকার কি করছে? এই আইনগুলোকে এমন এমন জায়গায় ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকফ বোর্ডকে দুর্বল করে, ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে। আমি বিধানসভার মধ্যে বলেছি, আজকেও বলছি, আমি দাঁড়িয়ে বলেছিলাম, আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকা রে। কারণ বিজেপি সরকার তাদের লাভবানের জন্য বিল আনছে, আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে। তাহলে আমাদের মতো বোকা আর পৃথিবীতে নেই। কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা। প্রথমেই আসছে ওয়াকফ, অ্যাকচুয়ালি ওয়াকফ না, ওয়াকফ হয়ে গেছে বলছি, আমিও বলে দিচ্ছি ওয়াকফ। আর যে দান করে তাকে ওয়াকিফ বলে। যাক, প্রথমে এতে মোট 44টা পয়েন্ট আছে, 40-এর অধিক সংশোধনী আছে, যে সংশোধনী ওরা এনেছেন। প্রথমেই 2 নম্বর আপনার সেকশনে ওয়াকফ নাম তুলে দিয়েছে, যে ঐতিহ্য, যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা। আপনি দেখুন কলকাতার খিদিরপুরের যে আমাদের ডকটা ছিল নেতাজির নামে, সেই আপনার ডকটা ছিল, সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল। আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ, নেতাজির
যে লড়াকু মানসিকতা, নেতাজি যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানের জীবনের রিস্ক নিয়েও বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল, নেতাজি আজকেও আমাদের বুকের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে। সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য, তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে। ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল, ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে, অনেক বড় নাম দিয়েছে। তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন, অনেক কিছু আছে, আমি কি পয়েন্টস গুলো কিছু বলছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি। বলেছেন প্র্যাকটিসিং ইসলাম, একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল। প্র্যাকটিসিং ইসলাম বলে আছে, এটা সেকশন 3/9/A, ঠিক আছে, একটা আর্টিকেল এখানে একটা সেকশন দিয়ে রেখেছে যে 5 বছর কম করে 5 বছরে প্র্যাকটিসিং ইসলাম হতে হবে। এবার বলুন প্র্যাকটিসিং ইসলামটা মানে কি? আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে পাচ্ছেন না। অনুশীলনের মধ্যে, অর্থাৎ ইসলামিক তরিকা, আইন কানুন সবটা, 5 ওয়াক্ত নামাজ হবে, 1 মাস রোজা রাখবে, যেভাবে যা ইসলাম নির্দেশনা দিয়েছে সেটাকে হুবাহুব মেনে চলার নাম হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। বাট হু ডিসাইডেড হু ইজ প্র্যাকটিসিং ইসলাম অর হু ইজ নট প্র্যাকটিসিং ইসলাম? কে এটা ডিসাইড করবে? কে নির্ধারণ করবে? মোদি কি অফিসার লাগাবে প্রত্যেকটা মুসলমানের পেছনে একটা করে, না মমতা একটা অফিসার দেবে? এমনি আজকে অফিসারের অভাবে রেলের দুর্ঘটনা প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, এরা ধান চুরিকে আটকাতে পারছে না, পুলিশের অভাবে চোর চুরটা বেড়ে যাচ্ছে, অনৈতিক সামাজিক অসামাজিক কাজ বেড়ে যাচ্ছে, পুলিশ নাই, অফিসার নাই। আবার নাকি তাহলে প্রত্যেকের মুসলমানের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে নাকি? যে এই প্র্যাকটিসিং মুসলমান না নন প্র্যাকটিসিং দেখতে হবে। ফজরের সময় শীতকালে উঠে নামাজ পড়ছে কি মরছে না দেখার জন্য একটা মুসলমানের পেছনে একজনকে লাগিয়ে রাখতে হবে। রমজান মাসে 1 মাস রোজা রাখছে কি রাখছে না এটা কে দেখবে? তাহলে মোদিকে দেখতে হবে। এটা কি হতে পারে ভাই? একটা পার্ট বলে দিয়েছেন এই দান করার ব্যাপারে, আমি অন্য পার্টটা বলছি এই প্র্যাকটিসিং ইসলামে। তাহলে এইগুলো কি জানি না, যখন এই বিলটা তৈরি করতে বসেছিল যারা যারা কি সেবন করেছিল। আমি আপনাদের বলে যাই, ক্ষমতার দম্ভ দেখিয়েও যদি এটাকে বিলটা পাস করায়, নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে থাকবে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে। এবার আছে যেটা আমার নন মুসলিম ভাইদের সাথে মুসলিম ভাইদের একটা সমস্যা তৈরি করছে। দেখুন, একটা মিথ্যে প্রচার টিভি চ্যানেলের মধ্যে চারিদিকে ছড়াচ্ছে, কি বলুন তো, যে ট্রাইব্যুনাল বলে যেটা আছে সেটা নাকি সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছে ওয়াকফ বোর্ডের জন্য। ট্রাইব্যুনাল যেটা বলবে সেটা নাকি কি হবে, কি বলছে, সেটা নাকি ফাইনাল হয়ে যাবে, এই ধরনের কথা ছড়াচ্ছে। যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও শুনুন, এই মার্কেটে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, অমুসলিম সমাজের মানুষ আছেন, সবার উদ্দেশ্যে বলছি, আমি গুটি কয়েক কথা বলবো। যেটা হিন্দু মুসলিমের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে, যেটা আমাদের আগে প্রসেনজিৎ দা বললেন 2013 সালে সংশোধন হয়েছিল, 1995 সালে আইন তৈরি হয়েছিল, কোনো সমস্যা হয়নি। 2024 এসে সমস্যা কেন তৈরি করতে চাইছে, এখানটা একটু ক্লিয়ার করতে চাই। ওরা চিৎকার করে বলছে বিজেপি যে ট্রাইব্যুনালের যে আইন আছে ওর বাইরে নাকি আর কিছু হবে না, ট্রাইব্যুনাল যাকে বলে দেবে যে এটা ওয়াকফ তো এটাই ওয়াকফ হয়ে যাবে। ঘোড়ার ডিম, কি বললাম, ঘোড়ার ডিম। কারণ তারা কল্যাণ ব্যানার্জি কতটুকু পড়াশোনা করেছেন, ডিগ্রি কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে অ্যাডভোকেট হয়েছেন, আমি আশা করব পাবলিক ডমিনেশন অন্তত একবার দেখাক। এই ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ থেকে তিনি আইন পড়ে এসেছেন। সন্দেহ হচ্ছে ভাই কোথা থেকে ডিগ্রি ওনার পেয়েছে। দেখুন আর্টিকেল 227 সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 227টা গিয়ে একবার খুলে দেখবেন। যদি না পারেন আমার কাছে সংবিধান আছে, কপি আপনাকে আমি দেখাতে পারি। সেখানে পুরো উল্লেখ করা আছে যে ট্রাইব্যুনালের কোনো অর্ডার যদি আমার আপনার ভালো না লাগে, অপছন্দ হয়, আপনার সাথে যদি মনে করেন আপনার সাথে অন্যায় হয়েছে, ট্রাইব্যুনাল করেছে, তাহলে সংবিধানের
227 কে সামনে রেখে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টে গিয়ে রিট করতে পারেন, অথবা সিঙ্গেল বেঞ্চে মামলা করতে পারেন। ধরে নিলাম এবার একটা ওয়াকফ প্রপার্টির সাথে একজন কোন ব্যক্তির, সে রামও হতে পারে, রহিমও হতে পারে, মতনৈক্য হয়েছে। ওয়াকফ বোর্ড বলছে আমার জায়গা, রাম রহিম বলছে আমার জায়গা। সমাধান কিভাবে হবে? ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালের অর্ডারটা যদি ওয়াকফ বোর্ডের পক্ষে যায়, বা ওয়াকফ বোর্ডের বিপক্ষে যায়, বা রাম রহিমের বিপক্ষে যায়, তাহলে সকলেই সংবিধানের 227 আর্টিকেলকে সামনে রেখে হাইকোর্টে চলে যেতে পারে। তার প্রমাণ হিসাবে অনেকে, প্রচুর প্রমাণ আছে আমার কাছে। আমি একটা কেস নাম্বার বলে দিচ্ছি, গুগলে সার্চ মেরে দেখে নেবেন। কেস সিও নাম্বার 129 অফ 2020, শেখ রহমতুল্লাহ ভার্সেস দ্য ওয়াকফ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটা ট্রাইব্যুনাল থেকে কোথায় গিয়েছে? হাইকোর্টে গিয়েছে। তাহলে এতদিন যারা এই ধরনের মিথ্যাচার করত, ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো মামলা, ট্রাইব্যুনালেই শেষ কথা, তাহলে তারা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন। আসলে তারা ট্রাইব্যুনালের ইতিহাসই জানে না। 1976 সালের 42তম সংশোধনীতে শরণ সিং এর সুপারিশ, কমিটির সুপারিশে এই ট্রাইব্যুনাল থেকে অ্যাড করা হয়েছে 323A। প্রশাসনিক দিকটা দেখে ট্রাইব্যুনালের, 323B বাকি আদার্স দিকগুলো দেখে। এগুলো তারা হয়তো অনেকে জানে না, বা না জানার ভান করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। একজন তো বলে ফেলল যে ট্রাইব্যুনালের ক্ষমতা নাকি সুপ্রিম কোর্টের উপরে, সে জানেই না। তো ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা একটুখানি। তারপরেও বলে রাখি, ওয়াকফের যে ট্রাইব্যুনাল আছে তার নিজস্ব কোনো গাইডলাইন নেয়নি। তারা সিভিল কোড অফ সিভিল প্রসিডিওরকে নিয়েছে। যেমন আপনি যদি চান গ্রিন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল অনেক ধরনের আছে, 14 রকমের ট্রাইব্যুনাল আছে। পশ্চিম বাংলাতে 11 রকমের ট্রাইব্যুনাল আছে। গ্রিন ট্রাইব্যুনাল ল্যান্ডের উপরে আছে, ল্যান্ডের নিজস্ব আছে। কোর্ট অফ সিভিল প্রসিডিওর ওরা নেয়নি, ওদের আরো কিছু ইনক্লুড আছে। কিন্তু ওয়াকফ বোর্ডের যে ওয়াকফ ট্রাইব্যুনালের অন্য কোনো নেয়নি, ডাইরেক্ট কোড অফ সিভিল প্রসিডিওরকে ইনক্লুড করেছে, অর্থাৎ আরো সহজ করে। আর এই ট্রাইব্যুনালটা কি, লাইক আ সেশন কোর্ট, শুধু কেসের স্পিড আপ করার জন্য হাইকোর্টে এত মামলা, লোয়ার কোর্টে এত মামলা, সেশন কোর্টে এত মামলা, এই মামলাটা স্পেশাল তাড়াতাড়ি হওয়ার জন্য এই ট্রাইব্যুনালকে করে দিয়েছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো ভাই, সংবিধানের 227 নম্বর ধারা অনুযায়ী, এই অনুচ্ছেদ অনুযায়ী, যে কোনো ব্যক্তি বা ওয়াকফ বোর্ড যদি মনে করে ট্রাইব্যুনালের অর্ডারটা আমার পছন্দ নয়, সেটাকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, সিঙ্গেল বেঞ্চে যেতে পারে, সিঙ্গেল বেঞ্চে হারলে ডবল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে, এই প্রভিশন আছে। তাহলে এতদিন যারা মিথ্যাচার করত তাদের কি হবে? তাদেরকে জবাব দেবেন। দুর্ভাগ্যের বিষয় এটাই, কলকাতায় লোক জমা করে মনে হয় এই ধরনের কথা বলে না, কারণ এই ধরনের কথা বললে তো আর হিংসা হবে না। আর হিংসা না হলে আমার রাজনৈতিক কারবার চলবে কি করে ভাই? আমার তো দরকার রাজনৈতিক কারবার চালানো। এটা যদি পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে বলে দিতে সমস্যা মিটে গেল। আরে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি খাপিয়ে তুলছে কেন? বলছে তোর মন্দিরে এসে যদি ওয়াকফ বোর্ড লাগিয়ে দেয় তো হয়ে যাবে। ওয়াকফ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে বলে এটা ওয়াকফ, এই ক্ষমতাটা ওয়াকফ বোর্ডের নাই। কি করে ওয়াকফ হবে? আপনি, আমার আব্বার কথা বলছি, আমার বাবা, আমার আব্বা 10 বিঘা জায়গা, দুরকম ওয়াকফ হয়। ওয়াকফে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ডাইরেক্ট, আর ওয়াকফে আওলাদ। কি হয়? আমি ওয়াকফে আওলাদের কথাই আসি। আমার আব্বা দেখলেন যে আমাদের 2 ভাই 10 বিঘা জায়গা আছে, অত জায়গা আমার আব্বার নাই, তা বলে রাখছি। হ্যাঁ, আমার দাদুজান যতটুকু দিয়েছে আর কয়েক বিঘা আছে, 10 বিঘাও নাই। তো আমার আব্বা কি চাইলেন যে আমার এই সম্পত্তিটা আমার ছেলেরা কি করবে না করবে, বেঁচে কিনা যদি খেয়ে নেয় তার থেকে ভালো বিক্রি না করতে পারে এমন একটা রাস্তা করে দিয়ে যায়। কি? ওয়াকফ বোর্ডকে বললো, এই আমার এই জায়গাটা তোমাকে আমি দেখছি দেখভাল করার জন্য। ওয়াকফ বোর্ড হচ্ছে একটা কি কেয়ারটেকার, এর বেশি কিছু নয়, দেখভাল করার জন্য। কি দেখভাল করবে? যে আমার ছেলেদেরকে এটা আমি অফ করে গেলাম, এটা ঠিক বিক্রি করে না খেতে পারে, যে সম্পত্তি আছে সেগুলো যেন ঠিকঠাক থাকে দেখার জন্য। এই ওয়াকফ বোর্ড দেখবার জন্য
বছরের শেষে যে টাকা ওয়াকফ বোর্ড মানে যে টাকা ওই জমি থেকে আসবে তার 7% আবার ওয়াকফ বোর্ডকে দেয়। এবার আমার আব্বা যখন বললেন যে আমি ওয়াকফ বোর্ডকে জায়গাটা দেবো, ওয়াকফ বোর্ডকে যখন জানালেন, ওয়াকফ বোর্ড সার্ভে কমিশনকে দিয়ে নিজেও সার্ভে করতে পারবে না, অর্থাৎ জমির ধারে সে যেতে পারবে না। সার্ভে কমিশনকে দিয়ে সার্ভে করাবে, সার্ভে করার পরে রিপোর্ট ঠিক আসলে তারপরে বলতে পারবে এটা ওয়াকফ সম্পত্তি। কিন্তু এখন কি বলছে, কোনো মন্দিরে চলে গেলে, কারো দালানে উঠে গেলে বললি নাকি হয়ে যাবে। সম্পূর্ণটা মিথ্যাচার। ক্লিয়ার হয়েছে ভাই? আর ওর কথা আর বলবেন না, ওকে যত ভালো ভাষা বললে ভাষাটারই বদনাম হবে কল্যাণ বাবুকে। আর ও বলছে যেখানে নামাজ পড়ে সেটাই ওয়াকফ হয়ে যাবে। মানে ব্যাপারটা, যেই ছাগলটা থাকে সেটাই বলে নানির ছাগল, যেটা তাকে বলে সেটাই নানির ছাগল। ও ওয়াকফ কেন করতে যাচ্ছে? মাল তখন থেকে লুটবে বলে, ও তো বিক্রি করে ওদের খাবে, ও মানে ওনাদের টিম। আর একটা যেটা আছে সেটা আপনার বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিল, ওয়াকফ বোর্ডের প্রভিশন নাকি আপনার সংবিধানের মধ্যে নাই। সেখানেও বলেছি আমি যে সংবিধানের 26 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। আর একটা পাড়াতে পাড়াতে দেখবেন একটা খুব হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য করার জন্য খুব একটা ভয়ঙ্কর বার্তা ছড়াচ্ছে আমাদের সমাজের মধ্যে, হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য। কি, হ্যাঁ মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, আমাদের তাহলে নাই কেন? মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, সব মুসলমানদের জন্য আইন, আমাদের জন্য নাই কেন? আমাদের এখান থেকে দেগঙ্গা চলে গেলে বিখ্যাত মন্দির আছে কুতুব ভাই তোমার এলাকায়, চাকলা ধাম, কচুয়া ধাম, চাকলা ধাম আমাদের এলাকায়। তো সম্প্রীতির আমরা করি মানাই না? যখন এই চাকলা ধামে, কচুয়া ধামে যখন লোকজন পানি নিয়ে আসে, নিয়ে যায়, তাদের আসা যাতায়াতের অসুবিধার সুবিধা হলে ধর্মপ্রাণ মানুষেরা সেই জন্মেরই হোক না কেন সহযোগিতা যথেষ্ট করে। এটা আমাদের কালচার। অনেকে জল, পানি, বাতাসা, মেডিকেল ক্যাম্প, যে যেমন পারে তীর্থযাত্রীদের সহযোগিতা করে। এবার আপনি আমার কথা না বিশ্বাস হলে কালকে চাকলা ধামে চলে যাবেন, কালকে কচুয়া ধামে যাবেন, গিয়ে বলবেন তোমাদের কি কোনো রেজিস্ট্রেশন আছে? জিজ্ঞাসা করবেন, দেখবেন রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন কোথা থেকে পেয়েছে? 1800 সালের দিকে রেজিস্ট্রেশন। কি রেজিস্ট্রেশন? দ্য হিন্দু এন্ডোমেন্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী চাকলা ধামের, কচুয়া ধামের যে সমস্ত সম্পত্তিগুলো আছে তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে। আমার হাতে ওই কাগজটা নেই, এটা অসত্য লাগতেও পারে আপনাদের কাছে, কিন্তু আমার হাতে যেটা আছে উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে, যারা বলছে মুসলমানদের জন্য শুধু ওয়াকফ প্রপার্টি, অন্য কোনো জায়গায় নাই, তাদের উদ্দেশ্যে বলছি, দেখে নেবেন পেজটা খুলে, যদি চান আমি কপি দিয়ে দিতে পারি। দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বিশ্ব বৈষ্ণনাথ টেম্পল অ্যাক্ট 1863, আজকের আইন নয়, ওয়াকফ আইন 1995 এর, এটা 1983, তারও 12 বছর আগের। এই আইনে পুরোপুরি উল্লেখ আছে ওই মন্দিরটা কেমন ভাবে চলবে, ওই মন্দিরের জায়গাটা কিভাবে আসলো, ওইখানকার হিন্দু সমাজের মানুষ মন্দিরকে উৎসর্গ করেছে ধর্মের নামে, তাদের ভালো লেগেছে, এই মন্দিরকে দিয়েছে, এই মন্দির কিভাবে সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে তার জন্য 1983 সালে এই আইন তৈরি হয়েছে। এই আইন যদি হিন্দু ভাইদের জন্য হয়, মুসলমানদের ভাইদের জন্য হলে অসুবিধা কোথায়? তাহলে হিন্দু মুসলমানের কারা লড়াই লাগাতে চাইছে? ভোটের যারা রাজনীতি করতে চায়। পাড়ার আমার হিন্দু মুসলমান কেউ লড়াই করতে চায় না এটা নিয়ে। শুধু একটা নয়, আপনি চলে আসুন দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস, সেখানেও হিন্দু ভাইরা তামিলনাড়ুতে যে সমস্ত মন্দিরগুলো আছে কিভাবে পরিচালনা হবে, কারা কারা থাকবে ওই কমিটির মধ্যে, কজন থাকবে, তাদের মুভমেন্ট কি হবে, তাদের পারফর্ম কি হবে, সমস্তটাই উল্লেখ করে দিয়েছে। শুধু এটা নয়, আপনি চলে যান কর্ণাটকাতে, একইভাবে আছে। চলে যান আপনি অন্ধ্রপ্রদেশে, একইভাবে আছে। চলে যান আপনি উড়িষ্যাতে, বিখ্যাত মন্দির, সবাই তো আমরা এই নামটা জানি, বিখ্যাত মন্দির। পুরীতে চলে যান, পুরীতে গিয়েও পুরী মন্দিরের যে সমস্ত সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে দিয়েছে, ওর বাইরে নট নড়নচড়ন। তুমি হিন্দু সম্পত্তি লুটে খেয়ে নেবে, ওটাও দেশ কিন্তু করতে দেবে না। কিন্তু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হিন্দু সম্পত্তিও ছাড় দিচ্ছে না। ওয়াকফ তো লুটছে, দেবত্ব সম্পত্তিতেও ছাড় দিচ্ছে না। আপনি কালীঘাটে চলে যাবেন,
আইন আছে, তো আলাদা আলাদা আইন আছে। তাহলে আজকের পর থেকে যদি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কেউ বিভাজন করার চেষ্টা করে যে শুধু মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে, আমাদের জন্য বা হিন্দুদের জন্য বা বিভিন্নদের জন্য নাই কেন, তাহলে উত্তর দিতে পারবেন তো? শুধু হিন্দু ভাইদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য আছে, শিখেদের জন্য আছে, জৈনদের জন্য আছে, বিভিন্ন যারা রিলিজিয়াস এতে বিশ্বাস রাখে তাদের জন্য আলাদা আলাদা অ্যাক্ট আছে। মাথায় ঢুকবে তো ভাই? যা বললাম আগে জায়গা বলেছি সব ভুলে যান, দরকার লাগলে এটা মাথায় ঢুকান। এটা দিয়ে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি আর তৃণমূল। সেটাকে সামনে রেখে 2026 সালে এখন বলে যাচ্ছি, 2026 সালে এটাকে ইস্যু করবে যে এখন আমাদেরকে ভোট দাও, না হলে তোমাদের মাদ্রাসা মসজিদের জায়গা সব কি হবে নিয়ে নেবে। অলরেডি তো নিয়ে বসে আছে, রাজ্য সরকারের চামচারা নিয়ে বসে আছে। টিপু সুলতান, মহীশূরের রাজা বাঘ, টিপু সুলতানের পরিবারের জায়গা কবরস্থানের ওপরে বিল্ডিং বানিয়ে দিয়েছে ওয়াকফ সম্পত্তির ওপরে। ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাহলে এই অন্যায়গুলো একের পর এক করে যাচ্ছে, আর আপনি আমাকে কি বিজেপি নাকি সম্পত্তি নিয়ে নেবে? অবশ্যই বিজেপি সুকৌশলে এগুলোকে দখল করার চেষ্টা করছে। আমরা কোনো মতেই এটাকে হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই আইন যারা করে আমাদের মধ্যে সমাজের মধ্যে বিভেদ করাতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করব, এবং সাথে সাথে যারা এই আইনকে ভয় দেখিয়ে ভোট লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। দেখুন, এমন একটা জায়গা দিয়ে রেখেছে এরা, যে জায়গায় বলা হচ্ছে ট্রাইব্যুনালের মামলা হলে একটা সাডেন পিরিয়ডের মধ্যে হাইকোর্টে গিয়ে তুমি মামলা করতে পারবে, কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরকে যে পাওয়ারটা দিয়ে রেখেছে সেই পাওয়ারে যদি ডিস্ট্রিক্ট কালেক্টর চূড়ান্ত ওর পরে কোথায় গিয়ে মামলা করতে পারবে সেই অপশন কিন্তু রাখেনি। তার মানে ডিস্ট্রিক্ট কালেক্টর আসলো, এসে কোনো একটা জায়গা ওয়াকফের আছে, সেই ওয়াকফের জায়গাটা নিয়ে ও তদন্ত করবেন উনি। আমি কিন্তু ভড়কাওয়া ভাষণ দিচ্ছি না, আমি ওই ভাষণকে ঘৃণা করি, বাস্তবটা বলছি। কারণ এটা মনে রাখবেন, এই আমার বক্তব্য দিচ্ছি, মানে শুভেন্দু অধিকারীও শুনবে, মমতা ব্যানার্জিও শুনবে, দিলীপ ঘোষও শুনবে, ওইদিকে সুকান্ত মজুমদারও শুনবে, অভিষেক ব্যানার্জিও শুনবে। এটা আপনাদের বলে রাখছি। আমরা না আমাদের বক্তব্য যতটা না শুনি, ওরা ভালো করে শুনে। কি নওশাদ একটা কোথায় ভুল বলেছে, যদি একটা আমার ভুল পাই আমাকে আমার নামে কেস পার করে দেবে। যে শুভেন্দু অধিকারী সকাল সন্ধে বিভাজনের কথা বলছে তার নামে কেস নয়, আর একটা ওই দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে আবার কি মামলা করে দিয়েছে। তা ধরে নিয়ে যা না, আমাকে কি আছে, ধরে নিয়ে যায়। দেবঙ্গরা পদ্ধতি আসলাম, ধরে লিখ না, কি আছে। ঠান্ডার সময় ধরলে কি বলবে, দাঁড়া ভাই দাঁড়া, স্যার একটু দাঁড়ান, আমাকে একটা কম্বল একটা কিনে নিই, নাহলে বলবো কাছের কেউ থাকলে বলে তাড়াতাড়ি একটা কম্বল নিয়ে আয়। আমাকে ভাই খুব ঠান্ডা লাগে, দেখলেন আমি কোটটা পরে নিলাম, আমার কানে খুব ঠান্ডা লাগছে। তো ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এই ওয়াকফ প্রপার্টিটা সার্চ করবে, আলোচনা করবে, হ্যান করবে, ত্যান করবে, দিনের শেষে যদি মনে করে এটা সরকারি সম্পত্তি, তো সরকারি সম্পত্তি হয়ে গেল। ওটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাবে কি যাবে, ওই ধরনের কোনো প্রভিশন বা কোনো কথা নতুন আইনে আনেনি। মানে বুঝতে পারছেন? এবার মনে হয় ডিস্ট্রিক্ট কালেক্টরগুলো আপনার কথা শুনবে না সরকারের কথা শুনবে? আরে দক্ষিণ 24 পরগনার কথা বলছি, বিধানসভা নির্বাচনের পরে যেভাবে আমাদের কর্মীদেরকে মারধর দিয়ে ঘরছাড়া করে রেখেছিল, রমজান মাস ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গেলাম, মুসলমানগুলোকে সাথে করে নিয়ে, হিন্দু মুসলমান আমাদের যারা কর্মী ছিল সবাইকে তাড়িয়েছিল, মুসলিমগুলোকে নিয়ে গেলাম যে হয়তো রোজার সেন্টিমেন্ট দেখিয়ে ঈদের কথা বলে হয়তো ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডিস্ট্রিক্টের ডিএমকে বলে ঢুকিয়ে দেবো। যে বললুম স্যার এ দেখুন এই সংখ্যা এই নাম, এরা মুসলিম, ঈদের সময় ঘরের বাইরে থাকবে, আপনি একটু জোর জবরদস্তি মানে আপনি একটু এসপি কে বলে দিন, সর্বোচ্চ কর্তা যারা আছে বলে দিয়ে অর্ডার পাস করুন, এই মুসলমানগুলো অন্তত ঈদ যাতে ঘরে যেয়ে করে। এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারলো না। যখন আমাদের হিন্দু সমাজের যে সমস্ত সমর্থকগুলোদেরকে ঘরছাড়া করে রেখেছিল, আমরা সেই সময় আবার গেলাম ডিস্ট্রিক্ট কালেক্টর তথা ডিস্ট্রিক্টের ডিএম কে বললাম যে পুজো আসছে, দুর্গা পুজো বাঙালি হিন্দু সমাজের সর্ববৃহৎ উৎসব, এরা বাইরে করবে, এটা হতে পারে না, স্যার এদেরকে একটু ঘরে ঢুকানোর ব্যবস্থা করে দেন না। এতটুকু কাজ একটা ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারেনি, সে কি করে আপনার সম্পত্তি ওয়াকফের সম্পত্তি ওয়াকফেরই হবে এই বলার সাহস রাখতে পারে? আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আমি বলবো না। বুঝতে পারছেন? সেই সর্বোচ্চ ক্ষমতা কাকে দিয়ে রাখছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে। কারণ কি?
ও রাজ্য যতই চিৎকার করুক না কেন, মমতা ব্যানার্জি ও মনে 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 ফিক ফিক করে হাসছে, বলছে যা হবে তো আমারও লাভ হবে। মোদি খাবে খাবে, আমিও তো কিছু খেতে পারবো। কালেক্টরগুলোকে কারা চালাই ভাই? ডিএম কাদের কথাই চলে? রাজ্যের কথাই তো। ও মনে করছে আর যদি টাইম পাবো কি পাবো না, তার আগে আমি লুটে নিই। তাই বন্ধুগণ, অনেক বলার ছিল, অনেক বকে ফেলেছি আমরা অনেকজন মিলে, তো আর বাকিটা বলবো না। বাকি কোনো সময় নয়, আমরা খুব তাড়াতাড়ি যে 40-এর ওপরে যে সংশোধনী নিয়ে এসেছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত আমরা একবার লাইভ করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে জনগোষ্ঠী থেকে বিলং করেন না কেন, যে ধর্ম থেকে বিলং করেন না কেন, যে জাতি থেকে বিলং করেন না কেন, আমাদের লাইভটা একবার দেখবেন। অ্যাকচুয়াল কি চাইছে, এই সংশোধনীর মধ্যে কি আছে সেটা তুলে ধরবো। হ্যাঁ একদম, সে তো এবার। এবং সাথে সাথে ওই লাইভে আমাদের বলার শেষে আপনারা যে কেউ ওখানে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব নিশ্চিন্তে। আপনি মাইক বন্ধ করে পালাবার ছেলে আমরা নয়। আমি সহজে বুঝাই। এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল, মজা পাচ্ছিল, এবার দেখতে পাচ্ছে এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্তরা লুটে খাবে। ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে। নাহলে এই তথ্যটা দিতে বলুন না, বলবেন। এখানকার বিধায়ক কি আছে? বিধায়ককে জনাব রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনারা, যে নওশাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছে। আর এমপি আল্লাহ তার জান্নাত নসিব করুক, তিনি তো হায়াতে নাই, আর কি জিজ্ঞাসা করবেন তাকে? জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে, আর উত্তর দেবেন আপনারা। আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 2 বছর পার হয়ে গেলে 3 বছর হতে যাচ্ছে, এখনো উত্তর দেয়নি কেন? এটা এত কান্নাকাটি করছে। 2012 সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকাফ ভবন। কোথায়? শিয়ালদার ওখানে বুয়ালি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ইট গেতে থাকে, একটা ইট, সিঙ্গেল ইট, ওই উদ্বোধনের সময় যে কি হয় গো ওটা বলো না, শিলা পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ইট গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ইটটা কেটেছে, তাহলে আমি আমার সদস্যপদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। কোথায়? শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য, আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে, লুটে নিচ্ছে। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই। এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি। প্রশ্ন থাকতে পারে তো ভাই? আমাদের কাছে এই প্রশ্নটাই ছুটছে। আমি মিডিয়াতে দেখছিলাম, হাসছিলাম। 2-3টে খুব কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন, তারা অশিক্ষিত নয়। এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো। তারা যথেষ্ট জানে। জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না। যতটুকু আছে ততটুকুই হবে না। বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে, আর মিডিয়াতে থাকতে চাইছে, আর কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তাই ইচ্ছাকৃতভাবে কি করছে? হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে। ওয়াকাফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকাফের হয়ে যাবে, তুমি যাই করো ও আর জায়গা পাবে না ফিরে। এটা চরম অসত্য কথা বলছে। এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভার মধ্যে জবাব দিয়েছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, যদি ওয়াকাফ বোর্ডের 1995 সালের যে আইন আছে, এই আইনে কোন জায়গায় যদি দেখাতে পারেন ওই ধরনের কোন প্রভিশন আছে, নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে কথা বলবে। আরে ওই ধরনের কোন আইন হতে পারে? ওয়াকাফ বোর্ডে তো বদমাইশ লোক থাকতেই পারে, আছে তো, ওই জন্য তো ওয়াকাফ সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল, আর তা ওইটা ওয়াকাফের হয়ে গেল। আর জানি না আমার ভাগ্য, আমাদের এমপি, আমাদেরই এমপি, উনি আবার মাইকে বলছেন কি 20-25 জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াকাফের হয়ে যাবে। মানে ভড়কাচ্ছে তো। আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে বলুন? যদি কোনো সময় মাগরিবের সময় ওয়াক্ত চলে যাবে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান, আমার সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে, এই আমার দলির সাথে নামাজ পড়ে নাও, আমার কামরাটাতে পড়ে নাও, আর নামাজ পড়তে দেবে তো? বলে বাবা আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুই কেটে পড়ে এখান থেকে, তুই এসে খেয়ে যা, নামাজ তুই পড়তে পারবি না।
বলবে তো নাকি ভাই? কারণ ও যা মিথ্যে কথা বলছে। আচ্ছা, এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন, এ তো মাওলানা সাহেব আছে, আরো এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন, এই ধরনের ইসলামে কোনো প্রভিশন আছে কি? তাহলে কি করছে ওরা? কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কাজ হচ্ছে না, ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে। বিজেপি হিন্দু ভোট নেবে, আর তৃণমূল মুসলমান ভোট নেবে, আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে। এই চক্র তো ঠিক একইভাবে কি বলছে নাকি বলা আছে, মুসলমানরা যেখানে ওয়াকাফ বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে। আমি আপনাদের বলি 1995 সালের ওয়াকাফের আইন এটা আছে, এর মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমাকে এসে বলতে পারেন, কোনো আইনে যদি লেখা থাকে আমি আবার শুধরে নেব। তো এটার মধ্যে নেই